সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে বাড়িতে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা ভালোভাবে করছো এবং নোট করে রাখছো। তোমাদের যেগুলো পড়ানো হয়েছে পূর্বে সেগুলো কিন্তু সব নোট করে রাখবে, ঠিক আছে? আমি কলেজ খুললে কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে পড়াগুলো দেখবো তোমরা নোট করেছো কিনা এবং পড়াগুলো কিন্তু ধরবো, ঠিক আছে? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসটি শুরু করা যাক। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি, শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র অধ্যায় নবম ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতার উপর ক্লাস নিব। তোমাদের সাথে আজকে আমার পঞ্চম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তো তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ? আচ্ছা, এই ছবির মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো বলো তো? অনেকগুলো ক্রেতা, তাই না? আর এদিকে কিছু বিক্রেতা আছে এবং ক্রেতা বিক্রেতাকে হয়তোবা কোনো প্রশ্ন করেছে এবং বিক্রেতা কিছু কিন্তু বোঝানোর চেষ্টা করছে, তাই না? আমরা এটা বুঝতে পাচ্ছি। আচ্ছা, আরেকটি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? এখানেও দেখা যাচ্ছে যে বিক্রেতা ক্রেতাকে কি করেছে, যে কোনো পণ্য সম্পর্কে ধারণা দিচ্ছে বা সেটি সম্পর্কে কিছু বোঝানোর চেষ্টা করছে, তাই না? তাহলে আমরা আজকে কি পড়তে যাচ্ছি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আজকে আমরা ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা সম্পর্কে জানবো, ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখবে আমরা একটু দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যক্তিক বিক্রয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যক্তিক বিক্রয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, বিক্রয়িকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং বিক্রয়িকতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখে নিই যে ব্যক্তিক বিক্রয়টা কি। ব্যক্তিক বিক্রয় হচ্ছে একটি প্রক্রিয়া, ঠিক আছে? যে প্রক্রিয়ার মাধ্যমে কি করে বিক্রয় কর্মী ক্রেতা সাধারণের সাথে সরাসরি যোগাযোগ করে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপন করে তাদেরকে উক্ত পণ্য ও সেবা ক্রয়ে প্ররোচিত বা উৎসাহিত করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে ব্যক্তিক বিক্রয়টা কি? আসলে আমরা বুঝতে পারছি এখানে কয়েকটি বিষয় আছে, তোমরা খেয়াল করো। এটি একটি প্রক্রিয়া, ঠিক আছে? এক নম্বর হচ্ছে এটি একটি প্রক্রিয়া যেখানে কি করে বিক্রয় কর্মী এই কাজটাতে নিয়োজিত। বিক্রয় কর্মী কি করে ক্রেতা সাধারণের কাছে সরাসরি যোগাযোগের মাধ্যমে কি করে প্রতিষ্ঠানের পণ্য এবং সেবা সম্পর্কে তাদেরকে তথ্য উপস্থাপন করে। তথ্য উপস্থাপন করার মাধ্যমে উক্ত পণ্যটি তাদের ক্রয় করার জন্য প্ররোচিত করে বা উৎসাহিত করে, ঠিক আছে? তাহলে এই ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে এর মাধ্যমে বিক্রয় কর্মী প্রতিষ্ঠানের পণ্যর তথ্য উপস্থাপন করে এবং সেই পণ্যটি ক্রয়ের জন্য তাকে উৎসাহিত করে থাকে, ঠিক আছে? এটিই হচ্ছে, এই প্রক্রিয়াটির নামই হচ্ছে কি ব্যক্তিক বিক্রয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো ব্যক্তিক বিক্রয় সম্পর্কে ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং কি বলেছেন। ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেছেন যে বিক্রয় কার্য সম্পাদন ও ক্রেতা সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী কর্তৃক যে কোনো ধরনের ব্যক্তিক উপস্থাপনাকেই বলা হচ্ছে কি ব্যক্তিক বিক্রয়, ঠিক আছে? তিনি বলছেন যে বিক্রয় কার্য সম্পাদন ও ক্রেতা সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে, অর্থাৎ এখানে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সেটি কি? যে বিক্রয় কার্য সম্পাদন করতে হবে, বিক্রয়ের যে কার্য সেই বিক্রয় কার্য সম্পাদন, এবং শুধুমাত্র বিক্রয় কার্য সম্পাদনই না, ক্রেতা সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং ক্রেতা সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে, দুইটি উদ্দেশ্যে যখন প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী কর্তৃক যে কোনো ধরনের ব্যক্তিক উপস্থাপনা, সেই যে কোনো ধরনের ব্যক্তিক উপস্থাপনাকেই বলা হচ্ছে কি ব্যক্তিক বিক্রয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে চলো আমরা ব্যক্তিক বিক্রয় সম্পর্কে যে আলোচনা করলাম বা দেখলাম,
এই আলোচনাতে আমরা কি বুঝতে পারছি? আসলে ব্যক্তিক বিক্রয়ের বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখে নিই। ঠিক আছে? দেখো, ব্যক্তিক বিক্রয় হচ্ছে পণ্য ও সেবার মৌখিক উপস্থাপনা। ঠিক আছে? এটি হচ্ছে পণ্য সেবার মৌখিকভাবে সরাসরিভাবে এখানে পণ্য সেবা সম্পর্কে তথ্য উপস্থাপনা করা হয়। এজন্য বলা হচ্ছে কি এটি মৌখিক উপস্থাপনা। আচ্ছা, এটি কিন্তু দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। কারণ কি? এখানে দেখা যাচ্ছে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি টিভিতে, রেডিও, টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখি বা পত্রিকাতে দেখি সেটা কি দ্বিমুখী যোগাযোগ হয়? অর্থাৎ বিপণনের তো সেগুলো হাতিয়ার, তাই না? তো এই যে বিজ্ঞাপন সেগুলো কি দ্বিমুখী যোগাযোগ হয়? অর্থাৎ টিভিতে যখন আমরা কোনো অ্যাড দেখি, অ্যাডভার্টাইজমেন্ট দেখি, ধরো হরলিক্স খেয়ে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং তার ব্রেন অনেক শার্প হয়ে যাচ্ছে। তখন কি আমি সেখানে কাউকে প্রশ্ন করতে পারি যে, "ভাই এই হরলিক্স খেয়ে উনি এত তাড়াতাড়ি কিভাবে বৃদ্ধি পেল? আমার ছেলেকে তো ৫ বছর ধরে খাওয়াচ্ছি। ছেলে তো বৃদ্ধি পাচ্ছে না।" এভাবে কি প্রশ্ন করতে পারি? অর্থাৎ করতে পারি না। তাহলে কি এটা দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি না। কিন্তু এই ব্যক্তিক বিক্রয় কিন্তু দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। কারণ কি? এখানে বিক্রয় কর্মী ক্রেতাদেরকে তথ্য উপস্থাপন করে, ক্রেতারাও কোনো প্রশ্ন থাকলে বিক্রয় কর্মীকে করতে পারে। ঠিক আছে? এজন্য এটাকে বলা হচ্ছে কি? দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখো এর মাধ্যমে ক্রেতা সাধারণের নিকট পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়। এখানে তো বিক্রেতা তো পণ্য সম্পর্কে তথ্য প্রদান করবে। করার পরে সে কি করবে? করার পরে বলবে যে এই পণ্যটি খুব ভালো, বিভিন্ন উপায়ে সে কি করবে? সে ক্রেতাকে বলবে যে আপনি পণ্যটি ক্রয় করেন। ঠিক আছে? এজন্য বলা হচ্ছে যে এর মাধ্যমে ক্রেতা সাধারণের নিকট পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এই ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কি করা হয়? ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে ক্রেতা সাধারণের সাথে সুসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখা যায়। অর্থাৎ শুধুমাত্র পণ্য ক্রয়ের আহ্বানই না, পণ্য ক্রয় করার পরেও তাদের সাথে একটি সুসম্পর্ক সৃষ্টি করা হয় এবং সেই সুসম্পর্কটা বজায় রাখা হয় ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয় যে ব্যক্তিক বিক্রয়টা কি? তো শিক্ষার্থী, এই ব্যক্তিক বিক্রয়টা আমরা বুঝলাম, তাই না? তাহলে আমাদেরটা এখন জানতে হবে যে আসলে এই ব্যক্তিক বিক্রয়ের প্রয়োজনীয়তা আছে কিনা। ব্যক্তিক বিক্রয়ের প্রয়োজনীয়তা কতটুকু বা গুরুত্ব কতটুকু? তাহলে চলো আমরা এই ব্যক্তিক বিক্রয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা দেখে নিই। দেখো, প্রথমে যেটি বলা হচ্ছে সেটি কি? চাহিদা সৃষ্টি। ঠিক আছে? ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কি করে বিক্রয় কর্মী কি করে? সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ করে এবং সরাসরি ক্রেতার সাথে মৌখিক উপস্থাপনার মাধ্যমে তথ্য বা পণ্য সম্পর্কে মৌখিক উপস্থাপনা করে। সেই পণ্য বা সেবা সম্পর্কে সে তো পণ্য বা সেবা সম্পর্কে যখন সে মৌখিক উপস্থাপনা করে তখন কিন্তু ক্রেতাকে সে অনেকটাই কি করে? ক্রেতার মধ্যে চাহিদার সৃষ্টি হয়। ক্রেতা তো ওই পণ্য সম্পর্কে দেখা যাচ্ছে অত ভালোভাবে জানতো না। যখন সে বিক্রয় কর্মীর কাছ থেকে অনেক ভালোভাবে পণ্যটি সম্পর্কে তথ্য পেল, পণ্য বা সেবা সম্পর্কে যখন সে তথ্য পেল, তখন কিন্তু তার মনের মধ্যে একটা চাহিদার সৃষ্টি হবে যে সেই পণ্যটি আমি যেন ক্রয় করি। দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি? যে তোমরা যখন কোনো সুপার শপে যাও বা যেকোনো দোকানে যাও, দেখা যাচ্ছে তুমি ওই পণ্যটি কিনতে চাওইনি। ঠিক আছে? তুমি একটা আ স্নো কিনতে গেছো, ময়েশ্চারাইজার ক্রিম কিনতে গেছো। ঠিক আছে? বা ভ্যানিশিং ক্রিম কিনতে গেছো একটি দোকানে। তখন দেখা যাচ্ছে যে সেই বিক্রয় কর্মী বলল যে, আ আ "ভাইয়া আপনি এটি কিনতে যাচ্ছেন, এটির বদলে আপনি এটি কিনেন। এটির ফলে কিন্তু আপনার মুখের চারপাশ অনেক সফট হবে, সুন্দর হবে।" ঠিক আছে? এমন ভালোভাবে তোমাকে কথা বলল যে তোমার যে পণ্যটি তুমি কিনতে গেছো সেই পণ্যটি না কিনে তুমি ওই পণ্যটি কিনে নিয়ে চলে আসলে। এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। তো এই যে এর মাধ্যমে কিন্তু ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কি হয়? এই চাহিদাটা সৃষ্টি হয়। সেই পণ্যটা কেনার জন্য, সে পণ্যটা ব্যবহার করার জন্য যখন চাহিদার সৃষ্টি হয় কখন? যখন ক্রেতা বিক্রয় কর্মীর কাছ থেকে সেই পণ্য সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকে এবং সেই তথ্য পেয়ে সে যখন আকৃষ্ট হয়ে যায় তখনই কিন্তু চাহিদার সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বিক্রয় ও মুনাফা বৃদ্ধি। এই ব্যক্তিক বিক্রয়ের ফলে একটি প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং বিক্রয় বৃদ্ধি যখনই পাবে তখনই কিন্তু সেই প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে। কিভাবে বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি পাচ্ছে? তো এই ব্যক্তিক বিক্রয়ের ফলে বিক্রয় কর্মী সহজেই আকৃষ্ট করতে পারে ক্রেতাকে। ঠিক আছে? তার মোহনীয় ব্যক্তিত্বের দ্বারা, তার কথাবার্তা, চালচলন, ভাবভঙ্গির দ্বারা ক্রেতাকে আকৃষ্ট করে এবং সেই পণ্য কেনার জন্য ক্রেতাকে আহ্বান করে থাকে।
ক্রেতা তখন এই বিক্রেতার জন্য কি করে থাকে, সেই পণ্যটি ক্রয় করে থাকে এবং এর ফলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিষ্ঠানের আমরা জানি যে যত বেশি বিক্রয় বৃদ্ধি পাবে প্রতিষ্ঠান কিন্তু তত বেশি মুনাফার মুখ দেখতে পারবে, তাই না? তাহলে ব্যক্তিক বিক্রয়ের ফলে কি হচ্ছে, যে প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো নতুন পণ্য প্রবর্তন। নতুন পণ্য প্রবর্তনের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয়ের কি প্রয়োজনীয়তা আছে? আমরা জানি যখন বাজারে কোনো নতুন পণ্য আসে সেই পণ্যটি সম্পর্কে কিন্তু জনগণ বা ক্রেতারা কিন্তু জানতেই পারে না যে পণ্যটি বাজারে এসেছে। তো অনেক সময় অনেকেই তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়ে না বা দেখলেও তারা সেই পণ্যটি ক্রয় করতে বা সেই পণ্যটি সম্পর্কে জানার জন্য তারা কিন্তু অতটা আগ্রহী হয়ে ওঠে না। কিন্তু ব্যক্তিক বিক্রয়ের ফলে কি হয়, নতুন পণ্য বাজারে আসলে যখন বিক্রেতা তার গুণাবলী তার অনেক ক্রেতাই আছে যে বিক্রেতার উপরে আস্থা রেখে অনেক পণ্য ক্রয় করে, ঠিক আছে, বিশ্বাস রেখে। তো এর ফলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান যখন কোনো নতুন পণ্য বাজারে ছাড়ে তখন বিক্রেতা কিন্তু সহজেই সেই পণ্যটা সম্পর্কে ক্রেতাকে অবগত করায়, পণ্যটার তথ্য উপস্থাপন করে এবং সেই পণ্যটা কেনার জন্য ক্রেতাকে আহ্বান জানায়। এর ফলে কি হয়, এর ফলে নতুন পণ্য প্রবর্তন হয় এই ব্যক্তিক বিক্রয়ের কারণে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি। ব্যক্তিক বিক্রয়ের ফলে যখন ক্রেতা বিক্রেতার কাছ থেকে তথ্যগুলো পেয়ে বিক্রেতাকে যখন আস্থা বা বিশ্বাস করতে যায় তখন কিন্তু তাদের মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হয় এবং এই সম্পর্ক সৃষ্টিটা কিন্তু উক্ত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পরবর্তীতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য দেখা যাচ্ছে ব্যক্তিক বিক্রয় প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টিতেও অনস্বীকার্য ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এরপরে দেখো তথ্য সরবরাহ। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়। কি সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়? ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয় সরাসরি, ঠিক আছে, ক্রেতার কাছে। যার ফলে ক্রেতা কি করে, সহজেই সেই পণ্যের তথ্য তারা সংগ্রহ করতে পারে, জানতে পারে, অবগত হতে পারে এবং সেই পণ্যটি ক্রয় করতে পারে। তো এই তথ্য সরবরাহের গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু বিক্রেতা করে থাকে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বাজার সম্প্রসারণ। ব্যক্তিক বিক্রয় কিভাবে বাজার সম্প্রসারণ করে? ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে তো আহ, ক্রেতা কি করে, বিক্রেতার উপর আস্থা রেখে তার কথাবার্তা শুনে তার তথ্য গুলো শুনে বা তথ্য সেই পণ্য সম্পর্কে অবগত হয়ে তারা কি করে, সেই পণ্যটি ক্রয় করে। এভাবে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কিন্তু পণ্যের চাহিদার সৃষ্টি হয়, সেই পণ্য বাজারে অনেক বেশি বিক্রি হয়, মুনাফা অর্জন হয়, যার ফলে সেই পণ্যটি বাজারে আরো বেশি চাহিদার সৃষ্টি হয় এবং এর ফলে বাজারটি সম্প্রসারণ হয়, নতুন নতুন ক্রেতার সৃষ্টি হয় সেই পণ্য সম্পর্কে, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে ব্যক্তিক বিক্রয় বাজার সম্প্রসারণের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বৃহদায়তন উৎপাদন। বৃহদায়তন উৎপাদন ব্যক্তিক বিক্রয়ের ফলেই হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? কারণ ব্যক্তিক বিক্রয়ের ফলে বিক্রেতা কি করে, পণ্য ক্রয়ের জন্য ক্রেতাকে আহ্বান করে থাকে, ক্রেতাকে আগ্রহী করে তোলে এবং ক্রেতাকে উৎসাহ দিয়ে থাকে সেই পণ্যটি ক্রয়ের জন্য। এর ফলে দেখা যাচ্ছে যে সেই পণ্যটি, সেই প্রতিষ্ঠানের পণ্যটির প্রতি ক্রেতা আকৃষ্ট হয়, চাহিদা সৃষ্টি হয় এবং সেই পণ্যটি ক্রেতা ক্রয় করে। এভাবে যখন অনেক ক্রেতা যখন সৃষ্টি হয়ে থাকে, হ্যাঁ, তখন কি হবে, বাজার সম্প্রসারণ ঘটে এবং বাজার সম্প্রসারণ যখন ঘটে তখন সেই পণ্যটির অনেক চাহিদা বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং যার ফলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান সেই পণ্যটি আরো বেশি বেশি উৎপাদন করতে আগ্রহী হয়ে তোলে। দেখা যাচ্ছে আগে যখন সে 100 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করেছে পরবর্তীতে সে দেখা যাচ্ছে 200 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করে, যার ফলে কি হলো, যে বৃহদায়তন উৎপাদন হলো। এবং আমরা জানি যে বৃহদায়তন উৎপাদন কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন বলতো? কারণ বৃহদায়তন উৎপাদনের ফলেই কিন্তু প্রতিষ্ঠানের খরচ ইউনিট প্রতি কস্ট কম কম হয় এবং মুনাফা বৃদ্ধি পায়, ঠিক আছে? এর ফলে দেখা যাচ্ছে বিক্রয় বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে বৃহদায়তন উৎপাদন একটি প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি লাভজনক। আচ্ছা, এরপরে দেখো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই ব্যক্তিক বিক্রয় যারা করে তাদের, ব্যক্তিক বিক্রয় যারা করছে তাদেরকে কি বলা হচ্ছে, বিক্রেতা। তো এই ব্যক্তিক বিক্রয় যত ভালোভাবে কার্য সম্পাদন হতে থাকবে
সেই প্রতিষ্ঠানের পণ্য কিন্তু চাহিদা তত বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের পণ্য যখন চাহিদা বৃদ্ধি পাচ্ছে তখন কি হবে? তখন আরো বেশি বিক্রেতার নিয়োগ দেওয়া হবে না? এবং উৎপাদনে কিন্তু অনেক বেশি করা হবে। যার ফলে একদিকে যেমন আমার বিক্রেতা বেশি, বেশি নিয়োগ দিচ্ছি, আরেকদিকে বৃহদায়তন উৎপাদনের জন্য শ্রমিক কর্মচারী বা জনবলও আমরা কিন্তু অনেক বেশি নিয়োগ দিচ্ছি। ঠিক আছে? এর ফলে কি হচ্ছে? যে উভয় দিকেই কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং দেশের অর্থনৈতিকও কিন্তু উন্নয়ন ঘটছে। তো এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কিন্তু ব্যক্তিক বিক্রয়ের আরেকটি গুরুত্বপূর্ণ আ প্রয়োজনীয়তা। এই কর্মসংস্থান সুযোগ সৃষ্টির ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যক্তিক বিক্রয় কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করছে বলো তো? ব্যক্তিক বিক্রয়ের ফলে তো নতুন, নতুন পণ্য বাজারে প্রবর্তন হচ্ছে। আমরা দেখলাম কিভাবে নতুন, নতুন পণ্য বাজারে প্রবর্তন হচ্ছে, তাই না? তো নতুন, নতুন পণ্য যখন বাজারে ছাড়া হচ্ছে এবং সে সকল পণ্য যখন ক্রেতা কিনছে, যার ফলে কি হচ্ছে? ক্রেতার জীবনযাত্রার মানটা উন্নয়ন হচ্ছে। যেমন নতুন পণ্য, যেমন ধরো এই যে ওয়াশিং মেশিন। এটা একটি নতুন পণ্য, যদিও বাজারে অনেক আগে এসেছে কিন্তু সবাই তো সেই পণ্যটি কিনতে আগ্রহী না। কিন্তু এরকম ওয়াশিং মেশিন বা হচ্ছে বিভিন্ন এই ব্লেন্ডার মেশিন এগুলো কিন্তু বাজারে যখন আসে তখন কি হলো? এগুলো যখন ক্রেতা বিক্রেতার কাছ থেকে এগুলো সম্পর্কে তথ্য নিয়ে যখন সে কিনতে আগ্রহী হচ্ছে এবং সে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে তখন তার আর কষ্ট করে কাপড় কাচতে হচ্ছে না। ওয়াশিং মেশিনে দিলেই কাপড় কাচা হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কষ্ট করে বাটনা বাটতে হচ্ছে না, জুস চিপে, চিপে জুস করতে হচ্ছে না। সে সহজেই কি করছে? যে ব্লেন্ডারের মাধ্যমে জুস করতে পারছে, তারপরে মসলা বাটতে পারছে। ঠিক আছে? তো এর ফলে কি হলো? সেই পণ্যগুলোর ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না? তাহলে কি ব্যক্তিক বিক্রয়ের ফলে যেমন চাহিদা সৃষ্টি হয়, নতুন পণ্য বাজারে আরো বেশি, বেশি আসে। সেই নতুন পণ্যগুলো ক্রয় করার ফলেও কিন্তু আ ক্রেতার জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে। তো এটিই বলছে যে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে জীবনযাত্রার মানটাও অনেক উন্নয়ন হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে? এরপরে দেখো সুনাম বৃদ্ধি। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি কখন পাবে? যখন সেই প্রতিষ্ঠান অনেক ভালো বিক্রেতা রাখবে এবং সেই বিক্রেতা যখন আস্থা অর্জন করবে, সেই প্রতিষ্ঠান কিন্তু তখন অনেক বেশি পণ্য বাজারে ছাড়তে পারবে এবং অনেক বেশি পণ্য পণ্যের চাহিদা সৃষ্টি হবে বাজারে এবং এর ফলে সেই প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যক্তিক বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেয়ে থাকে এবং বিক্রেতা যদি খারাপ ব্যবহার করে তাহলে কি সেই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে কখনো? মানুষ তো বলবে যে, "ইস! ওর মানে অমুক একটি পণ্য ক্রয় করলাম। ওই বিক্রেতাটা এত খারাপ, কথা এত খারাপভাবে বলে, ওই প্রতিষ্ঠানের পণ্য আমি আর ক্রয় করব না। ওই দোকানে আর যাব না।" তাহলে কি হবে? ওই প্রতিষ্ঠানের সুনাম কি বৃদ্ধি পাবে? পাবে না। কিন্তু সেই বিক্রেতা যদি খারাপ ব্যবহার আচরণ না করে খুব ভালোভাবে তার সাথে আচরণ করে, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভুলভাল কথা ক্রেতা বলেই ফেলতে পারে। যেটার দাম ৳১,০০০ সেটি ৳১০০ ও বলতে পারে। কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। তাই না? এর ফলে দেখা যাচ্ছে ব্যক্তিক বিক্রয়ের ফলে যদি ভালো বিক্রেতা আ ভালো আচরণ করে এবং ভালোভাবে যদি এই ব্যক্তিক বিক্রয়ের কাজটি করা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে ব্যক্তিক বিক্রয়ের প্রয়োজনীয়তা কি, কি? ঠিক আছে? তাহলে চলো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিক্রয়িকতা। এই বিক্রয়িকতাটা কি? বিক্রয়িকতা এবং ব্যক্তিক বিক্রয় কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? তো বিক্রয়িকতাটা কি আমরা একটু দেখে নিই। বিক্রয় কর্মী যে সকল কলাকৌশল ব্যবহার করে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে পণ্য ও সেবা ক্রয়ে প্ররোচিত করে ওই সকল কলাকৌশলকে বিক্রয়িকতা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে দেখলাম যে ব্যক্তিক বিক্রয় হচ্ছে কি? এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতার কাছে পণ্য বা সেবা সম্পর্কে তথ্য উপস্থাপন করার মাধ্যমে ক্রেতাকে সেই পণ্য ক্রয়ের জন্য আহ্বান করা হয়। সেটিকেই বলা হচ্ছে কি ব্যক্তিক বিক্রয়। আর বিক্রয়িকতাটা কি? বিক্রয়িকতা হচ্ছে যে সকল কলা কৌশল ব্যবহার করে ক্রেতাকে প্ররোচিত করা হয়। আগ্রহ ক্রেতার মনে আগ্রহ সৃষ্টি করা হয়। হ্যাঁ? সে মানে এই পণ্যটা ক্রয়ের জন্য। সেই সকল কলা কৌশলকেই বলা হচ্ছে বিক্রয়িকতা। বুঝতে পেরেছো? কলা কৌশল মনে রাখবা। হ্যাঁ? তাহলে বিক্রয়িকতাটা মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে একটু লেখকের সংজ্ঞা।
আমরা দেখি হ্যারোল্ড এম মাইক এর মতে বিক্রয়কতা কি। হ্যারোল্ড হেম মাইক এর মতে বিক্রয়কতা হলো এক ধরনের কৌশল যার সাহায্যে একজন বিক্রয়কর্মী একজন ব্যক্তির নিকট তার পণ্য ও সেবা বিক্রয় করতে পারে। অর্থাৎ এখানেও কিন্তু এই কৌশলটার কথাই বলা হচ্ছে যে বিক্রয়কতা হচ্ছে এক ধরনের কৌশল যার মাধ্যমে বিক্রয়কর্মী কি করে একজন ব্যক্তির নিকট পণ্য বা সেবা বিক্রয় করতে পারে। অর্থাৎ আমরা যখন কোনো দোকানে যাই সেখানে বিক্রয় কর্মী দেখবা যে অনেক কৌশল অবলম্বন করে কিন্তু সেই পণ্যটা তোমাকে কেনানোর জন্য। দেখা যাচ্ছে যে তোমার তুমি অনেক রোদে পুড়েছো, ঠিক আছে, তোমার মুখে ছোপ ছোপ দাগ হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখন বাজারে গেছো, তোমাকে বলবে যে স্যার এখানে এই পণ্যটি দেখেন, এই পণ্যটি আপনি ক্রয় করেন, একটি ক্রিম, এটি ব্যবহার করলে যে আপনার যে মুখে ছোপ ছোপ দাগ হয়ে গেছে এগুলো কিন্তু আর থাকবে না, আপনার মুখটা খুব সুন্দর ফর্সা, খুব সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে। তো যার ফলে দেখা যায় যে তোমার মনের মধ্যে একটা আম, হীনমন্যতা কাজ করতো যে তোমার মনের মধ্যে যে ছোপ ছোপ দাগ, মানুষ তোমাকে বলে এই তোর মুখের অবস্থা কি হয়েছে রে। হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে যে তোমার এই মুখের কথা বলে। তো সেই যখন বিক্রয় কর্মী তখন তোমার ওই জায়গাতে আঘাত করবে, মানে ওই জায়গাতে তোমার যখন আঘাত করবে যে এটি করলে আপনার এটি থাকবে না, তখন কিন্তু তুমি সহজে আকৃষ্ট হয়ে যাবা সেই ক্রিমটি কেনার জন্য। তো এই যে কলা কৌশল বিক্রয় কর্মীরা জানে যে কিভাবে কাকে আকৃষ্ট করা যাবে। হ্যাঁ, ফর্সা যে একদম যার মুখে কোনো দাগ নেই তাকে আবার অন্য অন্য কথা বলবে যে আপনার মুখটা তো মানে অনেক ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আপনি কি ব্যবহার করলে আপনার মুখটা অনেক সফট হয়ে থাকবে, আপনার স্কিনটা অনেক ভালো কিন্তু এটি আরো ভালো হবে, ঠিক আছে। অর্থাৎ এক একজনকে এক এক রকম ভাবে কিন্তু একটি পণ্য ক্রয়ের জন্যই দেখা যাচ্ছে এক একজনকে এক এক ভাবে তারা প্ররোচিত করে, আগ্রহী করে তোলে। তো এই যে কৌশল কাকে কিভাবে কোন কথা বললে সেই প্রোডাক্টটি ক্রয় করবে, ঠিক আছে, এই কৌশলটাকেই বলা হচ্ছে বিক্রয়িকতা। বুঝতে পেরেছ? তাহলে বিক্রয়িকতা সম্পর্কে আমরা কি কি দেখলাম সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। দেখো, বিক্রয়িকতা হলো পণ্য ও সেবা বিক্রয়ের কৌশল। আমরা বৈশিষ্ট্যগুলো এখন দেখবো যে বিক্রয়িকতার কি কি বৈশিষ্ট্য আমরা এতক্ষণ আলোচনায় খুঁজে বের করি, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে বিক্রয়িকতা হলো পণ্য ও সেবা বিক্রয়ের কৌশল। এরপরে বলা হচ্ছে যে এই কৌশল ব্যবহারের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের পণ্য ক্রয়ে প্ররোচিত করা হয়। তাহলে প্রথমে বলা হচ্ছে কি কৌশল, এবং এই কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কি করা হয়, প্ররোচিত করা হয়। এবং ৩ নম্বর বলা হচ্ছে যে এই কৌশলের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রেতা ও ভোক্তার সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। এত সুন্দরভাবে তুলে ধরা হয় যে ক্রেতা কি হয়, যে সেটি ক্রয় করার জন্য উৎসাহিত হয়ে যেতে আগ্রহ বোধ করে। এবং এর মাধ্যমে পণ্য সম্পর্কে সম্ভাব্য ক্রেতাদের পণ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য পরামর্শ দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যে এই পণ্যটি ধরো তুমি তুমি একটা জুতো কিনতে গেছো, সামনে বর্ষাকাল আসছে, ঠিক আছে, তাহলে তোমাকে এমন ভাবে প্রয়োজনীয় তথ্য দিবে, এটি এটি যদি আপনি পানিতে ভিজান তাহলে এটি কিচ্ছু হবে না, হ্যাঁ, ঠিকঠাক থাকবে, ছিঁড়ে যাবে না, অনেক টেকসই, আপনি এটি পরে কলেজে যাতায়াত করতে পারবেন এবং যাওয়ার পথে যদি কোনো পানিতে পাও পড়ে তারপরেও আপনার এই জুতোটার কিচ্ছু হবে না। তো এইভাবে তারা কিন্তু সেই পণ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে এই বিক্রয়িকতা। তো এটি তাহলে বিক্রয়িকতা কি? বিক্রয়িকতা অ্যাকচুয়ালি একটি কৌশল, যে কৌশলের মাধ্যমে বিক্রয় কর্মী কোনো ব্যক্তির কাছে বা ক্রেতার কাছে সেই পণ্যটি বিক্রয় করতে পারে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন যেটি শিখবো সেটি হচ্ছে বিক্রয়িকতার প্রয়োজনীয়তা কি। তো বিক্রয়িকতার প্রয়োজনীয়তা আসলে আমরা যে ব্যক্তিক বিক্রয়ের যে প্রয়োজনীয়তাগুলো দেখলাম অনেকটা একই। সেখানেও তো ক্রেতাকে প্ররোচিত করা হয়, পণ্য ক্রয়ের জন্য আকর্ষণ করা হয়। আর এখানে কি বলা হচ্ছে, এখানেও প্ররোচিত করা হয় কৌশলগুলো ব্যবহার করে। কৌশলটাকে বলা হচ্ছে বিক্রয়িকতা। তো এই কৌশল ব্যবহারের প্রয়োজনীয়তা কি, ঠিক, অর্থাৎ বিক্রয়িকতার প্রয়োজনীয়তা কি। প্রথমে বলা হচ্ছে ক্রেতার আস্থা অর্জন। বিক্রয় কর্মী এই কৌশল অবলম্বন করে, এই কৌশলগুলো ব্যবহার করে, ঠিক আছে, কি করে, ক্রেতার আস্থা অর্জন করে। অর্থাৎ বিক্রয়িকতা ক্রেতার আস্থা অর্জন করতে সক্ষম হয় এই বিক্রয়িকতার এই কৌশলগুলো অবলম্বন করে, বা এই বিক্রয়িকতার ফলে ক্রেতার আস্থা অর্জন করা খুব সহজতর হয়ে থাকে, যে প্রতিষ্ঠান সহজেই ক্রেতার আস্থা অর্জন করে থাকে যে পণ্যটি। এবং চাহিদার সৃষ্টি হয় বিক্রয়িকতার ফলে, যে আগেও যেমন ভাবে বললাম ওই একই জিনিসগুলোই কিন্তু এই বিক্রয়িকতার প্রয়োজনীয়তার ক্ষেত্রেও আসবে। তাই আমি খুব সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করছি, যেহেতু একবার আমি এগুলো আলোচনা করেছি।
ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে। এখন আমি যেটা বলব সেটা হচ্ছে বিক্রয়কতার ক্ষেত্রে চাহিদা সৃষ্টি হচ্ছে যেহেতু আম বিক্রেতা কি করে? বিক্রেতা বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে সেই পণ্যটি কেনার জন্য আগ্রহী করে তোলে ক্রেতাকে। যার ফলে সেই পণ্যের উপরে একটি চাহিদার সৃষ্টি হয় ক্রেতার এবং এই চাহিদা সৃষ্টির ফলেই কিন্তু প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়, তাই না? এরপরে এবং বাজার সম্প্রসারণ। ৩ নম্বর বলা হচ্ছে বাজার সম্প্রসারণ। যখন চাহিদার সৃষ্টি হবে এবং ক্রেতা সেই পণ্যটি ক্রয় করতে আগ্রহী হবে এবং ক্রেতা এর জন্য দেখা যাচ্ছে কি হবে যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তখনই কিন্তু বাজার সম্প্রসারণ ঘটবে। অর্থাৎ সেই বাজারে সেই পণ্যের চাহিদা অনেক বেড়ে যাবে এবং নতুন ক্রেতা সৃষ্টি করবে। অর্থাৎ বিক্রয়কতা বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখে। এরপরে দেখো বিক্রয়কতা ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন করে থাকে। বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে কি করে যে ক্রেতার সাথে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন করে। যার ফলে দেখা যাচ্ছে যে ক্রেতা উক্ত বিক্রেতার কাছে বারবার আসে, বারবার পণ্য ক্রয় করে। ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে তথ্য সরবরাহ। বিক্রয়কতা ফলে ক্রেতা বিক্রয়কতার মাধ্যমে ক্রেতার নিকট প্রতিষ্ঠানের পণ্য এবং সেবা সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়। এরপরে দেখো সফল বিক্রয়। বিক্রয়কতার ফলে কিন্তু সফল বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ মানে ক্রেতা সন্তুষ্টি নিয়ে সেই পণ্যটি ক্রয় করে থাকে। ঠিক আছে? এর ফলে দেখা যাচ্ছে যে সফল বিক্রয় হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সুনাম বৃদ্ধি। বিক্রয়কতার ফলে কি হয়? প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। যেহেতু আস্থা অর্জন হয় বিক্রয়কতার ফলে সম্পর্ক ভালো হয়, ক্রেতার আস্থা অর্জন হয় এবং ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন হয় এবং সেই পণ্যটি সম্পর্কে ক্রেতা ভালোভাবে জানে এবং পণ্যটি ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করে এবং বিক্রেতার ব্যবহারেও সন্তুষ্টি অর্জন করে যার ফলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি হয়। এরপরে দেখো প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা মোকাবেলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কলাকৌশল ব্যবহার করাটা অপরিসীম এবং বিক্রয়কতার ফলে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে প্রতিযোগিতা মোকাবেলা করাও সম্ভব হয়। ঠিক আছে? এরপরে দেখো ব্যক্তিগত আয় বৃদ্ধি। বিক্রয়কতার ফলে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত আয় বৃদ্ধিও পায়। কিভাবে? বিক্রয়কতার ফলে পণ্য বাজারে বেশি বিক্রি হচ্ছে এবং বাজার সম্প্রসারণ ঘটছে এবং বাজার যত সম্প্রসারণ ঘটবে, পণ্য যত বিক্রি হবে, ব্যবস্থাপনা কিন্তু তত বেশি খুশি হবে এবং বিক্রেতাদেরকে তত বেশি ইনসেনটিভ প্রদান করবে, কমিশন প্রদান করবে, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে, বেতন বাড়িয়ে দিবে, যার ফলে তাদের ব্যক্তিগত আয়ও বৃদ্ধি পায়। এরপরে দেখো জীবনযাত্রার মান উন্নয়ন। বিক্রয়কতার ফলে নতুন পণ্য যেমন বাজারে আসছে এবং সেই পণ্যটির চাহিদা সৃষ্টি হচ্ছে, ক্রেতা সাধারণ সেই পণ্যটি ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি নতুন পণ্য ভোগ করার ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে, যেটি আমি আগেও বলেছিলাম ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে। তো এই হচ্ছে বিক্রয়কতার প্রয়োজনীয়তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যক্তিক বিক্রয় এবং বিক্রয়কতা কি এবং ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়কতার প্রয়োজনীয়তাগুলো কি কি। তাহলে চলো, যদি তোমরা বুঝতে পারো, একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। যদি তোমরা ক্লাসটি খুব ভালো করে করো তাহলে অবশ্যই এই প্রশ্নটি তোমরা উত্তর দিতে পারবে। তাহলে চলো একটু সৃজনশীল প্রশ্নটা দেখে নিই। কি বলা হচ্ছে? বলা হচ্ছে শান্তিকুঞ্জ ঢাকার একটি নামকরা হাউজিং কোম্পানি। কোম্পানিটি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয় করে। এজন্য কোম্পানিটি অভিজ্ঞ ও চৌকস বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হয়। বিক্রয়কর্মীরা গ্রাহকদের সামনে ফ্ল্যাটের নির্মাণ শৈলী, নির্মাণ উপকরণ, বিক্রয়ের শর্ত ইত্যাদি বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে। প্রয়োজনীয় তথ্য অবহিত হয়ে গ্রাহকরা নির্মাণাধীন ফ্ল্যাট পরিদর্শন করে বিক্রয়কর্মীদের কথা ও কাজের মধ্যে মিল দেখতে পায় এবং ফ্ল্যাট বুকিং দেয়। এতে কোম্পানিটি সহজে তার কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, আমার পূর্বের ক্লাসগুলো তোমরা যদি করে থাকো তাহলে উত্তরগুলো অবশ্যই পারবে। যে জ্ঞানমূলক যে প্রশ্নটি দেখো, ব্যক্তিক বিক্রয় কি, অবশ্যই পারবে। বিক্রয়কতা শিক্ষালব্ধ ব্যাখ্যা করো, এটি তোমার একটি অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে? বানিয়ে লিখবে যে বিক্রয়কতা শিক্ষালব্ধ কিনা। আর গ নম্বর বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি প্রমোশনের যে কৌশলটি ব্যবহার করে তা ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের উল্লেখিত প্রতিষ্ঠানটি প্রমোশনের কোন কৌশল ব্যবহার করে? বলো, প্রমোশনের কোন কৌশল ব্যবহার করে? যে এজন্য কোম্পানিটি অভিজ্ঞ চৌকস বিক্রয়কর্মী নিয়োগ দেয়। বিক্রয়কর্মীরা গ্রাহকদের সামনে ফ্ল্যাটের নির্মাণ শৈলী, নির্মাণ উপকরণ, বিক্রয় শর্ত ইত্যাদি বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে। এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তাহলে এখানে প্রমোশনের কোন কৌশলটি ব্যবহার করা
হচ্ছে বলো তো? কোন কৌশলটি? হ্যাঁ, নিশ্চয়ই তুমি পারবে। এটি বাড়ির কাজ। এজন্য সরাসরি আমি বলছি না। আজকের ক্লাসটা যেহেতু এটার উপরেই নেওয়া হয়েছে, হ্যাঁ? তো অবশ্যই পারবে এবং উত্তরটি কিন্তু নোট করে লিখে রাখবে এবং কমেন্টে ছবি তুলে দিবে। ঠিক আছে? এরপরে দেখো ঘ নম্বর বলা হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় লক্ষ্য অর্জনের মূল কারণ হলো বিক্রয় কর্মীদের গৃহীত প্রচেষ্টা। তুমি কি এই বিষয়ে একমত? যুক্তি দাও। তাহলে এখানে তুমি যদি একমত হও বলবা একমত। ঠিক আছে? এবং এই যুক্তি দিবা যে কি জন্য তুমি একমত। এবং এটি কিন্তু তোমার যে বিক্রয়িকতা বা ব্যক্তিক বিক্রয়ের যে গুরুত্বগুলো আমি তোমাদের পড়ালাম, প্রয়োজনীয়তা পড়ালাম, সেই আলোকে কিন্তু তোমাদের এই প্রশ্নটা উত্তর দিতে হবে। ঠিক আছে? লিখতে হবে। তাহলে আশা করি এই প্রশ্নগুলো তোমরা পারবা এবং খাতাতে সুন্দর করে নিজের ভাষাতে লিখবা এবং ছবি তুলে ক্লাসের নিচে দিয়ে দিবা। শুধু তাই নয়, আমি কিন্তু যখন কলেজ খুলে যাবে আমি কিন্তু প্রত্যেকের কাছে খাতা চেক করব যে কারা, কারা ক্লাসগুলো করেছো, ভালোভাবে পড়েছো, নোট করেছো। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে করেছো, আশা করছি নোট করেছো। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তোমরা সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করো, পরিবারের সাথে থাকো। আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাস প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। ঠিক আছে? তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কোন বিষয়ের উপরে তোমরা আরো ক্লাস চাচ্ছ। যেহেতু আমরা একদম আহ, এই উৎপাদন ব্যবস্থাপনার লাস্টের দিকে চলে এসেছি। তো আর দু একটা ক্লাস নিলেই এই কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। তাই যদি কোনো টপিক সম্পর্কে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। সেই টপিকসে দরকার হয় আমি আবারও ক্লাস নিব। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই। আমার ক্লাস করার জন্য, মনোযোগ সহকারে করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। দোয়া করি, আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি, তোমাদের ক্লাস নিতে পারি। ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ। ভালো থেকো।